ঢাকা কলেজ দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীদেরকে ইতিহাস দ্বিতীয় পত্রের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন পারভিন, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘদিন বিরতির পর আমরা আবারও দ্বাদশ শ্রেণীর ক্লাসে হাজির হয়েছি। আশা করি সবাই সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইতিহাস দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বলশেভিক বিপ্লব সম্পর্কে। 1917 খ্রিস্টাব্দে বলশেভিক বিপ্লব পৃথিবীতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। সাম্যবাদ ও সমাজতন্ত্র প্রতিষ্ঠা করাই এই বিপ্লবের মূল লক্ষ্য ছিল। বলশেভিক বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় সর্বপ্রথম সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। রাশিয়ার জার শাসকদের যে জরাজীর্ণতা, দমন নীতি, আর্থসামাজিক দুরবস্থা এই প্রভৃতি রাশিয়ার জাতীয় জীবনে এক গভীর সংকটের সৃষ্টি করেছিল। এই অবস্থায় লেনিনের নেতৃত্বে বলশেভিক দল বিপ্লব সৃষ্টি করে রাশিয়ার ক্ষমতা দখল করে। বলশেভিক নামক রাজনৈতিক দল কর্তৃক রাশিয়ার এই যে ক্ষমতা গ্রহণ, এই বিষয়টিকে ইতিহাসে বলশেভিক বিপ্লব নামে পরিচিত। তবে বলশেভিক বিপ্লবের আরো কিছু নাম আছে, যেমন রুশ বিপ্লব, তারপর অক্টোবর বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, এসব নামেও বলশেভিক বিপ্লবকে অভিহিত করা হয়। আমরা একটু বোর্ডে দেখি। যে রুশ বিপ্লব কেন বলা হচ্ছে? যে রাশিয়ায় রুশদের দ্বারা এই বিপ্লব সংঘটিত হয়েছিল বলে একে আমরা বলছি যে রুশ বিপ্লব। আর সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠার জন্য এই বিপ্লব সংঘটিত হয় বলে একে সমাজতান্ত্রিক বিপ্লবও বলা হয়। আবার 1917 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে এই বিপ্লব সংঘটিত হয়েছিল বলে একে অক্টোবর বিপ্লবও বলা হয়ে থাকে। তো এই বলশেভিক বিপ্লবের যে প্রভাব, সেই প্রভাব রাশিয়ার যে গণ্ডি বা সীমানা, সেই সীমানা ছাড়িয়ে এটা বিশ্বের বিভিন্ন অঞ্চলে, মানে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোতে ছড়িয়ে পড়েছিল। এবং বলশেভিক বিপ্লবের সুদূর প্রসারী ফল হিসেবে বিশ্ব দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক ভাগ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী বিশ্ব, এবং আরেকটা হচ্ছে যে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে কমিউনিস্ট রাষ্ট্রসমূহ। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই বলশেভিক বিপ্লব বিশ্বকে দুটি ভাগে বিভক্ত করেছিল, পুঁজিবাদী বিশ্ব এবং সমাজতান্ত্রিক বিশ্ব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা বলশেভিক বিপ্লব সম্পর্কে জানার আগে আমরা একটু জেনে নিব বিপ্লব পূর্ব রাশিয়ার যে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা কি ছিল, এই সম্পর্কে আমরা একটু জেনে নিব। তো মধ্যযুগে ইউরোপীয় রাজনীতিতে রাশিয়া ছিল একটি পিছিয়ে পড়া রাষ্ট্র। অর্থাৎ ইউরোপের অন্যান্য দেশে যখন
মুক্ত জ্ঞান চর্চার মাধ্যমে গণতন্ত্রের সূচনা হয়েছিল, বা তারা আধুনিকীকরণের দিকে যখন এগিয়ে গিয়েছিল, তখনও রাশিয়া ছিল পিছিয়ে পড়া একটা পশ্চাৎপদ রাষ্ট্র। 17 শতকে এসে জার পিটার দ্য গ্রেট যখন রাশিয়ার ক্ষমতা দখল করেন, তখন থেকেই রাশিয়ায় আধুনিকীকরণের সূচনা হয়। আর এই জন্য পিটার দ্য গ্রেটকে বলা হয় আধুনিক রাশিয়ার জনক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়? নিশ্চয়ই বুঝতে পারছো, পিটার দ্য গ্রেটকে। পিটার দ্য গ্রেটের পর রাশিয়ার ক্ষমতায় আসে যার দ্বিতীয় ক্যাথেরিন। ক্যাথেরিনের সময় তিনি যে নীতি আভ্যন্তরীণ ক্ষেত্রে এবং পররাষ্ট্র ক্ষেত্রে যে নীতি তিনি গ্রহণ করেছিলেন, সেই নীতি গ্রহণ করার কারণে তিনি রাশিয়াকে, অর্থাৎ পিছিয়ে পড়া যে রাশিয়া ছিল, সেই রাশিয়াকে তিনি বলা যায় যে ইউরোপীয় শক্তিতে পরিণত করেছিলেন। দ্বিতীয় ক্যাথেরিন ক্ষমতায় বসে তিনি উদারনৈতিক অভ্যন্তরীণ নীতি এবং পররাষ্ট্র ক্ষেত্রে তিনি যে রাজ্য বিস্তার নীতি গ্রহণ করেছিলেন, এবং এই দুই নীতি গ্রহণ করার কারণেই সেই সময়ে বা তার সময়ে রাশিয়া ইউরোপীয় শক্তিতে পরিণত হয়েছিল। দ্বিতীয় ক্যাথেরিনের পর রাশিয়ার ক্ষমতায় আসেন জার প্রথম আলেকজান্ডার, এবং জার প্রথম আলেকজান্ডারের সময় রাশিয়ার প্রভাব প্রতিপত্তি এতটাই বৃদ্ধি পেয়েছিল যে তার সময়ে রাশিয়া ইউরোপীয় রাজনীতিতে এক অপ্রতিহত শক্তিতে পরিণত হয়েছিল। এর পেছনে কারণ হচ্ছে যে জার প্রথম আলেকজান্ডার তিনি ফ্রান্সের যে সম্রাট ছিল নেপোলিয়ন, তোমরা নেপোলিয়ন সম্পর্কে আগেই খুব ভালো করে জানো, আমরা ফরাসি বিপ্লব এবং নেপোলিয়ন দ্বিতীয় অধ্যায়ে পড়েছি। তো সেই সময়ে নেপোলিয়ন কতটা অপ্রতিরোধ্য শক্তি ছিল, কিন্তু জার প্রথম আলেকজান্ডারের সময় মস্কো যুদ্ধে নেপোলিয়নকে জার প্রথম আলেকজান্ডার পরাজিত করেন। আর এর ফলেই তিনি ইউরোপীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে তিনি মানে রাশিয়া সেই সময় পরিণত হয়েছিল। তার সময়ে অর্থাৎ জার প্রথম আলেকজান্ডারের উদ্যোগে পবিত্র চুক্তি এবং ইউরোপীয় সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। রাজনীতিতে রাশিয়ার প্রভাব এবং প্রতিপত্তি এবং মর্যাদা বৃদ্ধি পেলেও আভ্যন্তরীণ ক্ষেত্রে রাশিয়ার যে শাসন ব্যবস্থা ছিল সেটা তখনও অনেক দুর্বল ছিল। জার প্রথম আলেকজান্ডার ক্ষমতায় বসেই তিনি অনেক রাশিয়ার উন্নয়নের জন্য অনেক নীতি গ্রহণ করেছিলেন। এরপরে তার পরবর্তী সময়ে রাশিয়ার ক্ষমতায় আসে জার প্রথম নিকোলাস। আমরা একটু আবার বোর্ডের দিকে দেখছি। তো প্রথম আলেকজান্ডারের কোনো সন্তান না থাকায় তার মৃত্যুর পরে রাশিয়ার ক্ষমতায় আসে তার কনিষ্ঠ ভাই জার প্রথম নিকোলাস। জার প্রথম নিকোলাসের সময় রাজ্যে বিদ্রোহ দেখা দেয় এবং জার প্রথম নিকোলাস দমন নীতির মাধ্যমে তিনি সেই বিদ্রোহ কঠোর হস্তে দমন করেছিলেন। এবং জার নিকোলাস পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও তিনি
আক্রমণাত্মক নীতি গ্রহণ করেন। তিনি ক্রিমিয়ার যুদ্ধে অংশগ্রহণ করেন এবং ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয় ছিল তার জন্য বড় এক ব্যর্থতা। তো যার প্রথম নিকোলাসের পরে রাশিয়ার ক্ষমতায় আসে যার দ্বিতীয় আলেকজান্ডার। এই সময় যখন যার দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়ার ক্ষমতায় আসে, সেই সময়ে রাশিয়ার যে রাজনৈতিক, যে সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা ছিল সেগুলো একেবারে বিপর্যস্ত ছিল। ক্রিমিয়ার যুদ্ধের পরাজয়ের ফলে জার শাসনের বিরুদ্ধে জনগণের বিক্ষোভ শুরু হয় এবং তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তখন যার দ্বিতীয় আলেকজান্ডার তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে সেই অবস্থাকে মোকাবেলা করেন। তিনি পূর্বের যে দমন নীতি ছিল, অর্থাৎ যার প্রথম নিকোলাসের যে দমন নীতি ছিল, সেই দমন নীতিকে তিনি সেই দমন নীতির পরিবর্তে তখন তিনি উদার নীতি গ্রহণ করেন এবং তিনি রাশিয়ায় বিভিন্ন সংস্কার কার্য শুরু করেন। তিনি বিদ্রোহী যে নেতারা ছিল অর্থাৎ ডিসেম্বরিস্টদের তিনি মুক্তি দেন। তারপর ভূমিদাস যে প্রথা ছিল সেই ভূমিদাস প্রথা তিনি উচ্ছেদ করেন। এই ভূমিদাসরা আসলে বংশানুক্রমিকভাবেই তারা ভূমিদাস ছিল, ফলে তিনি আইন প্রণয়ন করে সেই ভূমিদাসদেরকে মুক্তি দেন। এরপর তিনি আতাতায়ীর হাতে যখন নিহত হন তখন রাশিয়ার ক্ষমতায় আসে যার তৃতীয় আলেকজান্ডার। যার তৃতীয় আলেকজান্ডার ক্ষমতায় এসেই তিনি যার প্রথম নিকোলাসের যে দমন নীতি, সেই দমন নীতিকে আবার তিনি গ্রহণ করেন এবং তার সময়ে বলা যায় যে যার তৃতীয় আলেকজান্ডারের সময় থেকেই জার শাসকদের শাসন ব্যবস্থা স্বৈরাচারের একেবারে চরম পর্যায়ে পৌঁছায় এবং যার তৃতীয় আলেকজান্ডারের মৃত্যুর পর তার পুত্র যার দ্বিতীয় নিকোলাস তিনি রাশিয়ার ক্ষমতায় আসেন এবং এই যার দ্বিতীয় নিকোলাসের যে স্বৈরাচারী মনোভাব এবং তার যে অযোগ্যতা, এই অযোগ্যতাই জার সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা বিপ্লব পূর্ব রাশিয়ার যে সামাজিক অবস্থা, আমরা সেই সামাজিক অবস্থা সম্পর্কে একটু জানব। রাশিয়ার সমাজ দুইটি শ্রেণীতে বিভক্ত ছিল। একটি হচ্ছে অভিজাত শ্রেণী, আরেকটি হচ্ছে ভূমিহীন শ্রেণী। 19 শতকের এক সামাজিক পরিসংখ্যান হতে আমরা জানতে পারি যে প্রতি 1000 জনে মাত্র 17 জন ছিল অভিজাত আর বাকিরা ছিল ভূমিহীন। এই অভিজাত শ্রেণী সামাজিক মর্যাদা এবং রাষ্ট্রীয় যে বিভিন্ন সুযোগ সুবিধা তারা সেগুলো ভোগ করত। এদিকে মোট জনসংখ্যার 77% ছিল কৃষক এবং রাশিয়ার যে মোট উৎপাদন, সেই উৎপাদনের 50% আসতো কৃষি থেকে। কিন্তু জার সরকার কৃষির উন্নয়নে বা কৃষির আধুনিকীকরণে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, এমনকি কৃষকদেরকে কোনো সুযোগ সুবিধা তারা প্রদান করত না। রাশিয়ার কৃষকদের কোনো জমি ছিল না,
এমনকি তাদের কোনো ব্যক্তি স্বাধীনতা বা শিক্ষার অধিকারও তাদের ছিল না। এই কৃষক শ্রেণী সর্বদা জমিদারদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এসবের শিকার হতো। জার দ্বিতীয় আলেকজান্ডার যখন রাশিয়ার ক্ষমতায় আসেন, তখন তিনি আইন প্রণয়নের মাধ্যমে 1861 সালে ভূমিদাস প্রথা বাতিল করেন। এর ফলে কৃষকদের যে দুর্দশা সেটা লাঘব হওয়ার কথা ছিল, অর্থাৎ ভূমিদাস থেকে কৃষকদেরকে মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা গেল যে কৃষকদের দুর্দশা পূর্বের চেয়ে আরো বেশি বৃদ্ধি পাচ্ছিল। কেননা ভূমিদাস প্রথা বাতিলের ফলে ভূমিকে মানে কৃষি জমিগুলো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে চলে আসে এবং এগুলো তত্ত্বাবধানের ভার প্রদান করা হয় মির নামক গ্রাম্য সমিতির হাতে বা গ্রাম্য সমিতির অধীনে। এই যে সমিতিগুলো অর্থাৎ মির নামক এই সমিতিগুলো মূলত ছিল হচ্ছে অভিজাতদের দ্বারা পরিচালিত, অর্থাৎ অভিজাতরাই এই মির নামক সমিতিগুলো চালাতো। ফলে তারা কৃষকদের উন্নয়নে কোনো ভূমিকা রাখেনি, জমির উর্বরতা বৃদ্ধি করার ক্ষেত্রেও তারা কোনো ভূমিকা রাখেনি। তাদের মূল লক্ষ্য ছিল যে কিভাবে কৃষকদেরকে আরো বেশি অত্যাচার করে সেখান থেকে কিভাবে আরো বেশি লাভবান হতে পারে। এইভাবে ভূমিদাস প্রথার বিলোপ হলেও এই ভূমিদাসরা স্বাধীন কৃষকে রূপান্তরিত হতে পারেনি। তো রাশিয়ার এই ভূমিদাস শ্রেণী তখন ভূমিদাস শ্রেণী থেকে পরিণত হয়ে গেল ভূমিহীন শ্রেণীতে। এ সময় জমির মূল্য বহুগুণ বৃদ্ধি পায়, ফলে সাধারণ যে কৃষক শ্রেণী ছিল তারা জমির যে ক্রয় ক্ষমতা সেই ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলে এবং চরম দারিদ্রতার কারণে দরিদ্র যে প্রান্তিক কৃষক যারা ছিল তারা চড়া দামে তারা সেই তাদের নিজের জমি বিক্রি করতে বাধ্য হয়। এইভাবে দেখা যায় যে ভূমিহীন কৃষকের সংখ্যা আরো অনেক বেশি বৃদ্ধি পায়। এইভাবে শিল্প বিপ্লবের প্রভাবে রাশিয়ার যে ভূমিহীন কৃষক শ্রেণী ছিল তারাই শহরে এসে শিল্প শ্রমিকে পরিণত হয়। এদিকে শ্রমিকদের অবস্থাও অত্যন্ত করুণ ছিল। শ্রমিকরা ট্রেড ইউনিয়ন চালুর যে ন্যায্য দাবি করে আসছিল, যার সরকার সেই ট্রেড ইউনিয়ন করতে না দেওয়ায় শ্রমিকরা বঞ্চিত হচ্ছিল। এদিকে এই সময় বিশ্বজুড়ে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় এবং প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া সেখানে অংশগ্রহণ করে। এই সময়ে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবের কারণে যে খাদ্যের যে মূল্য সেই খাদ্যের মূল্য বৃদ্ধি পায়, ফলে শ্রমিকরা যে অল্প মজুরি পেত সেই মজুরিতে চড়া দামে বা অধিক দামে খাদ্য কেনা প্রায় কষ্টকর হয়ে পড়ে। শ্রমিকরা
সপ্তাহে 6 দিন কাজ করত এবং দৈনিক তারা 10 থেকে 11 ঘন্টা এমনকি 12 ঘন্টা পর্যন্ত তারা কাজ করত। এবং কারখানাগুলোর যে পরিবেশ ছিল, কাজের পরিবেশ ছিল, সেটাও নিম্নমানের ছিল। শ্রমিকরা তখন ট্রেড ইউনিয়ন চালুর দাবি, তারপর দৈনিক যে কর্মঘণ্টা সেটা কমানোর, মানে দৈনিক 8 ঘন্টা কর্মঘণ্টার দাবি এবং উন্নত পরিবেশ, কারখানার উন্নত পরিবেশের দাবি প্রভৃতি দাবির কারণে পুরো রাশিয়া জুড়ে তখন শ্রমিক ধর্মঘট দেখা দেয়। এদিকে সৈন্যরা তখন, রাশিয়ার যে সেনাবাহিনীতে যে সৈন্যরা ছিল সেই সৈন্যরা তখন শান্তির জন্য আন্দোলন করে, কৃষকরা তাদের ভূমির জন্য ধর্মঘট করত। এই যখন অবস্থা, এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য বলশেভিক দল তখন বিভিন্ন প্রচার কার্য শুরু করে এবং তারা এই সুযোগকে কাজে লাগিয়ে রাশিয়ার ক্ষমতায় আসতে চায়। বলশেভিক দল তখন প্রচার করে যে যদি বলশেভিক দল ক্ষমতায় যায়, রাশিয়ার ক্ষমতায় আসে, তাহলে তারা বিনামূল্যে কৃষকদেরকে জমি ফেরত দিবে এবং শ্রমিকদের যে কর্মঘণ্টা সেটাকে 8 ঘন্টা করবে এবং সৈন্যদেরকে শান্তি ফিরিয়ে দিবে। তো এইভাবে শ্রমিক, কৃষক এবং সৈন্যদের, অর্থাৎ রাশিয়ার এক জনগণের এক বিরাট অংশের সমর্থন তারা লাভ করে। এই সমাজতান্ত্রিক যে প্রচার, সেই প্রচারের কারণে স্বভাবতই রাশিয়ার শ্রমিক শ্রেণী গভীরভাবে প্রভাবিত হয়েছিল। এরই প্রেক্ষিতে 1905 সালে এক বিদ্রোহ সংগঠিত হয়। এদিকে রাশিয়ার অর্থনীতি ছিল অত্যন্ত শোচনীয় এবং পশ্চাৎপর। কৃষিনির্ভর তাদের যে অর্থনীতি, সেই অর্থনীতির আধুনিকীকরণের কোনো উদ্যোগ যার সরকার গ্রহণ করেনি। অন্যদিকে শিল্প এবং বাণিজ্যের অগ্রগতির ক্ষেত্রেও তারা কোনো ব্যবস্থা নেয়নি, বরং এ বিষয়ে তারা ছিল উদাসীন। এদিকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জমির তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত এই অভিজাত শ্রেণীর সংগঠন মির জমির উর্বরতা বৃদ্ধির দিকে নজর দিত না। এই সমস্ত কারণে রাশিয়ায় তখন খাদ্য ঘাটতি দেখা দেয়। অন্যদিকে রাশিয়া জুড়ে যে শ্রমিক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, সেই শ্রমিক ধর্মঘটে কারখানাগুলো বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশি নির্যাতনে শ্রমিকরা আরো বেশি জঙ্গি হয়ে ওঠে। এই যে অবস্থা, এই সকল অবস্থার কারণে রাশিয়ার অর্থনীতি অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে। এমন অবস্থার মধ্য দিয়ে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং রাশিয়া যখন এতে অংশগ্রহণ করে, এই প্রথম বিশ্বযুদ্ধের যে প্রভাব, সেই প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবের কারণে আমদানি রপ্তানি হ্রাস পায়। অন্যদিকে শ্রমিক ধর্মঘটে কারখানাগুলো বন্ধ হয়ে যায় এবং ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষতি হয় এবং এর উপর যুক্ত হয় যুদ্ধের ব্যয় নির্বাহ। এই সব কিছু মিলিয়ে অর্থনৈতিক মন্দা রাশিয়ায় তখন চরম আকারে পৌঁছে।
এদিকে যুদ্ধের কারণে কৃষকদেরকে, বহু সংখ্যক কৃষকদেরকে সেনাবাহিনীতে ভর্তি করা হয়। ফলে কৃষকরা যখন কৃষি ছেড়ে সৈন্যবাহিনীতে যোগ দেয় তখন কৃষিকাজের ক্ষতি হয়। এর ফলে উৎপাদন ব্যাহত হয় এবং শহরাঞ্চলে তখন যে খাদ্যের অভাব তীব্র হয়। এইভাবে রাশিয়ার গোটা অর্থনৈতিক কাঠামো একেবারেই ভেঙে পড়ে এবং আর্থিক যে দুর্দশা, জনগণের আর্থিক দুর্দশা বৃদ্ধির ফলে রাশিয়ার জনগণের মধ্যে প্রবল বিক্ষোভের সৃষ্টি হয় এবং এই সমস্ত বিষয় মিলিয়ে বিপ্লবকে অনিবার্য করে তোলে। বিপ্লবের মাধ্যমে জার সরকারের পতন ঘটাতে তখন বলশেভিকদের সাথে সাধারণ মানুষও যুক্ত হয়ে পড়ে। অর্থাৎ অর্থনৈতিক যে অচলাবস্থা, যে বিশৃঙ্খলা, যে অর্থনৈতিক মন্দা, এই সব কিছু মিলিয়ে জনগণের মধ্যে ক্ষোভের জন্ম হয় এবং এই ক্ষোভকে কাজে লাগিয়ে বলশেভিকরা তখন বিভিন্ন প্রচার কার্যের মাধ্যমে তারা একটা বড় জনমত গড়ে তুলতে সক্ষম হয়েছিল, যা এই রুশ বিপ্লবকে বা বলশেভিক বিপ্লবকে অনিবার্য করে তোলে। রাশিয়ায় স্বৈরাচারী রাজতন্ত্র প্রচলিত ছিল এবং এই রাশিয়ার জার শাসকরা তারাও দৈব সত্যে বিশ্বাসী ছিল। জারতন্ত্রের ঘোর প্রতিক্রিয়াশীল নীতির ফলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মনে ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে। এ সময়ে জার সরকার রুশীকরণ নীতি গ্রহণ করে, অর্থাৎ যে অরুশ জাতীয় সংখ্যালঘুদের ক্ষেত্রে নির্মমভাবে রুশীকরণ নীতি গ্রহণ করার ফলে জার সরকারের বিরুদ্ধে ইহুদি জাতীয়তাবাদ তখন তীব্র আকার ধারণ করেছিল। এদিকে ভূস্বামী যে গোষ্ঠী ছিল, যারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করত, তারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হতে থাকে। অন্যদিকে শ্রমিক শ্রেণী, তারা তাদের যে ন্যায্য দাবি ছিল ট্রেড ইউনিয়ন চালু করার, সেই দাবি থেকেও তারা বঞ্চিত হয়। এমনকি রাজনৈতিক দল গঠনও সেই সময়ে নিষিদ্ধ ছিল। এইভাবে এই অবস্থার প্রেক্ষিতে নিয়মতান্ত্রিক পথে যখন রাজনৈতিক আন্দোলন পরিচালনা করার অধিকার মানুষ হারিয়ে ফেলে, তখন তারা গোপন সমিতি গড়ে তোলে। অর্থাৎ রাজনৈতিক আন্দোলন পরিচালনার অধিকার না থাকায় তারা গোপন সমিতিগুলো তখন গড়ে উঠতে থাকে এবং রাজনৈতিক এই যে অচল অবস্থা, এই অচল অবস্থা নিরসনের প্রতিকারের যে প্রচার কাজ, সেই প্রতিকারের ঘোষণা দিয়ে তখন ডেমোক্রেটিক দল, সোশ্যাল ডেমোক্রেটিক দল তখন জনপ্রিয়তা অর্জন করে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম, অর্থাৎ বলশেভিক বিপ্লব এবং বলশেভিক বিপ্লবের পূর্বে রাশিয়ার যে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা ছিল, আমরা সেই সম্পর্কে আজকে জানলাম।
পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাড়িতে বসে পড়াশোনা করবে। সবাই ভালো থেকো। আগামী ক্লাসে আবার দেখা হবে।